সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, ছাত্র জনতার রক্ত আর হাজার প্রাণের বিনিময়ে দীর্ঘ ১৬ বছরের স্বৈরাচার শাসনের অবসান ঘটে গত বছর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে। ২০২৪ সালের এ সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গতি লাভ করে এবং সেই আন্দোলন তীব্র হয়ে ওঠে, যেখানে শিক্ষার্থীরা বাংলা অবরোধ সহ বিভিন্ন অবরোধে ঝাঁপিয়ে পড়ে জীবনের মায়া ত্যাগ করে। আমরা দেখেছি পুলিশ বাহিনী সে সময় আন্দোলন দমন করতে অতিরিক্ত বল প্রয়োগ করে, যার ফলে ব্যাপক সংঘর্ষে গোটা দেশ উত্তাল হয়ে ওঠে। রংপুরে পুলিশের গুলিতে আন্দোলনরত ছাত্র আবু সাইদ নিহত হন। এই ঘটনা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করে তোলে। এদিনে ঢাকাসহ সারা দেশে এই আন্দোলন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে, যা স্বৈরাচার সরকারের পক্ষে দমন করা সম্ভব হয়নি। ঢাকাসহ সারা দেশে আন্দোলন সহিংস হয়ে উঠলে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি ছাত্রলীগ, যুবলীগের হামলায় নিহত ও হতাহতের ঘটনা ঘটে। অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে নিবেদন করছি রক্তাক্ত জুলাইয়ের দিনলিপি ধারাবাহিক এই অনুষ্ঠানে। শ্রোতা বন্ধুরা, আমাদের স্টুডিওতে এসছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম। তার কাছ থেকে আমরা জুলাই আগস্টের যে গণ আন্দোলন ছিল, আন্দোলন সম্পর্কে আমরা জানব। কেমন আছেন আপনি? জি, ভালো আছি। আপনি কেমন আছেন? জি, ভালো আছি। প্রথমে আপনার কাছে জানব, একদিকে দেশমাতৃকা, অপরদিকে মৃত্যু, মাতৃভূমি অথবা মৃত্যু বেছে নিতে হবে যে কোনো একটি। এমনি প্রেক্ষাপটে বা চেতনা নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল আমাদের তরুণরা। তরুণদের এই বিজয়কে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ধন্যবাদ আপনাকে। আপনি যেভাবে বলছিলেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জুলাই গণ অভ্যুত্থান ছিল একটি অবিস্মরণীয় ঘটনা। আমরা ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত সংগঠিত ভয়াবহ নিপীড়নমূলক ষড়যন্ত্রের বিরুদ্ধে যে গণ অভ্যুত্থান, সেটাকে জুলাই গণ অভ্যুত্থান বলতে পারি। আমরা দেখি যে যুগে যুগে পৃথিবীতে যত গণ অভ্যুত্থান হয়েছে এবং গণ আন্দোলন হয়েছে, সেখানে আসলে তরুণরাই এগিয়ে এসেছিল। তেমনি একটি ঘটনা আমরা দেখি যে ফ্রান্সে ১৮৩০ সালে যে গণ অভ্যুত্থান হয়েছিল ২৬শে জুলাই থেকে ২৯শে জুলাই পর্যন্ত, যে গণ অভ্যুত্থান আমাদের দেশের গণ অভ্যুত্থানের সাথে অনেকটা মিল রয়েছে, সেখানেও কিন্তু তরুণরাই নেতৃত্ব দিয়েছিল। তাদের এই গণ অভ্যুত্থান হয়েছিল গণতান্ত্রিক ফ্রান্স প্রতিষ্ঠা করার জন্য এবং সার্বজনীন ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য। গণ অভ্যুত্থানের পরবর্তীতে আমরা দেখি যে ফ্রান্সে সার্বজনীন ভোটাধিকার নিশ্চিত হয়েছিল। তেমনিভাবে বাংলাদেশেও বারবার এই গত ১৬ বছর রাজনৈতিক দলগুলো এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছিল, কিন্তু সফল হতে পারেনি। আমরা দেখি যে সর্বশেষ জুলাই মাসে তরুণরা যে কোটা বিরোধী আন্দোলন করেছিল, সে আন্দোলনে যখন বিগত ১৬ বছরের স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে মানুষ যখন দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল এবং মানুষ যখন প্রচণ্ড ক্ষুব্ধ ছিল, মানুষ যখন নির্যাতিত ছিল, মানুষ যখন গুম খুনের শিকার হয়েছিল, সেই পরিপ্রেক্ষিতে তরুণরা যখন কোটা বিরোধী আন্দোলন ডাক দিয়েছিল, সে আন্দোলনে আমরা দেখি যে সকল বিরোধী দল, বিএনপি জামাত তো বটেই, বিরোধী দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেছিল এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিল, বিভিন্ন পেশাজীবী শ্রেণী অংশগ্রহণ করেছিল, অভিভাবকগণ অংশগ্রহণ করেছিল। সেই আন্দোলনে নেতৃত্ব দিয়েছিল তরুণরা। যেমন আবু সাইদের কথা আমরা বলতে পারি, পুলিশের গুলির মুখে আবু সাইদ তার বুক পেতে দিয়েছিল। তেমনিভাবে তরুণরা বিভিন্ন জায়গায় নিজেদেরকে ঢাল হিসেবে ব্যবহার করে আন্দোলনকে সফল করেছে। যে তরুণরা থাকে, সাধারণত একটা তরুণদের মধ্যে একটা আবেগ থাকে, একটা স্পৃহা থাকে, চেতনা থাকে। এই চেতনাকে সামনে রেখে তারা এই আন্দোলনকে সফল করতে পারে। আমরা দেখি যে জুলাই গণ অভ্যুত্থানও তেমনিভাবে তরুণরা এই আন্দোলনকে সফল করেছে, যেটা ৫ই আগস্ট শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার এর পদত্যাগের মাধ্যমে, দেশ থেকে পলায়নের মাধ্যমে ৫ই আগস্ট এই আন্দোলন সফল হয়েছিল। আপনি বলছিলেন যে আমাদের তরুণরা, আমাদের বাচ্চারা যে আন্দোলন করেছে, এটি সত্যি আশ্চর্যজনক ছিল, তাই না? জি। আমাদের দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রে কী প্রভাব ফেলবে তাদের এই আন্দোলন? তরুণদের প্রত্যাশা ছিল যে একটা বৈষম্যহীন ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করা। তা আমি মনে করি যে তরুণরা এই আন্দোলনের মাধ্যমে সমাজের সকল শ্রেণীর মানুষের মধ্যে একটা ঢেউ তুলেছে, নাড়া দিয়েছে। এই নাড়ার মাধ্যমে আমরা মনে করি যে রাজনৈতিক ক্ষেত্রে যেমন পরিবর্তন আসবে এবং সামাজিক এবং সাংস্কৃতিক ক্ষেত্রেও পরিবর্তন আসবে। আমরা আসলে একটা দুর্নীতিগ্রস্ত সমাজে পরিণত হয়েছি। দুর্নীতি আমাদের সংস্কৃতির অংশ হয়ে পড়েছে।
তরুণরা সেই জায়গাটায় নাড়া দিয়েছে। এখন কেউ দুর্নীতি চাঁদাবাজি করলেই সেটা সমালোচনা হচ্ছে এবং সমালোচনা করতে পারছে। আমরা মনে করি যে এর মাধ্যমে আমরা হয়তো একটি সমাজ পাবো যেখানে আমরা মত প্রকাশের স্বাধীনতা পাবো, আমাদের মানবিক অধিকারগুলো আমরা ভোগ করতে পারবো এবং মানবিক অধিকারগুলোর পরিধি বৃদ্ধি পাবে এবং সামাজিক ক্ষেত্রেও আমরা আমাদের সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করতে পারবে এবং সকল মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারবে, সকল মানুষের স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবে, কোনো রকম সরকারের অত্যাচার নির্যাতনের শিকার হবে না এবং ন্যায় বিচার পাবে। সরকারের কাজের ক্ষেত্রেও আমরা দেখি যে একটা স্বচ্ছতা জবাবদিহিতা সৃষ্টি হবে এবং আমাদের রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো এবং আমাদের যে সরকারি প্রতিষ্ঠানগুলো দীর্ঘদিন যাবৎ একটা দলীয় সরকারের লেজুর ভিত্তি করে আসছে, সেই কারণে আমি মনে করছি যে সংস্কারের মাধ্যমে সেই রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো স্বাধীনতা ফিরে পাবে এবং তারা প্রচলিত রীতি এবং আইন অনুযায়ী তাদের দায়িত্ব পালন করতে সক্ষম হবে এবং ভবিষ্যতে আমি মনে করছি যে একটা ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন, গণতান্ত্রিক, দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে। আমরা সুন্দর বাংলাদেশ পাব এবং আশা করছি যে এটা একদিনে হয়তো হবে না, কিন্তু দীর্ঘদিন প্র্যাকটিসের মাধ্যমে, চর্চার মাধ্যমে আস্তে আস্তে একটা পরিবর্তন আসবেই, এটাই আমার প্রত্যাশা। আমরা সে সময় আন্দোলনটা ঢাকায় দেখেছি, তাই না? সে সময় তো আমিও চট্টগ্রাম, আপনিও সম্ভবত চট্টগ্রামে ছিলেন, তাই না? জি। তো এই যে চট্টগ্রামের ছাত্র জনতা জীবনের মায়া ত্যাগ করে ঝাঁপিয়ে পড়েছিল, তাদের সফলতাকে আপনি কিভাবে দেখছেন? যে আপনি জানেন যে চট্টগ্রাম মহানগরী বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মহানগরী। রাজধানী ঢাকা শহরের ন্যায় চট্টগ্রামেও এই কোটা বিরোধী আন্দোলনে ছাত্র জনতা ঝাঁপিয়ে পড়েছিল। চট্টগ্রামে আমরা দেখি যে সকল স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছোট ছোট বাচ্চারা, ছোট ছোট ছাত্রছাত্রীরা এই আন্দোলনে অংশগ্রহণ করেছিল। বিশেষ করে 3 তারিখে চট্টগ্রাম নিউ মার্কেটের সামনে যে বিশাল গণজমায়েত হয়েছিল, সাধারণ মানুষ অংশগ্রহণ করেছিল, পেশাজীবীগণ অংশগ্রহণ করেছিল, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশগ্রহণ করেছিল এবং সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেছিল। সেই আন্দোলনের মাধ্যমে, সেই গণজমায়েতের মাধ্যমে এই সরকারকে বুঝিয়ে দিয়েছিল যে এই সরকার আর ক্ষমতায় থাকার সুযোগ নেই এবং এটা ছিল বাস্তবতা, বাংলাদেশের বাস্তবতা 3 তারিখে। এবং 4 তারিখে আমরা দেখছি যে সেই আন্দোলনকে দমন করার জন্য ছাত্রলীগ, যুবলীগ বিভিন্ন অস্ত্রশস্ত্র নিয়ে ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়েছিল। সেখানে পুলিশ বাহিনী সেখানে তাদেরকে সহযোগিতা করেছিল। এই অবস্থায় চট্টগ্রামের ছাত্র জনতা আন্দোলন করেছিল এবং সফল হয়েছে। ধন্যবাদ আপনাকে। কথা বন্ধুরা, আমরা তখন শুনছিলাম, স্যারের কাছে শুনছিলাম যে সারা দেশের মতো চট্টগ্রামেও এই আন্দোলনে অনেকে নিহত হয়েছেন, আহত হয়েছেন। আমরা আজকের এই অনুষ্ঠান থেকে সকল শহীদদের প্রতি, চট্টগ্রাম সহ সারা দেশের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সাথে আহত সকল ছাত্র জনতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। স্যার, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসবার জন্য। শ্রোতা বন্ধুরা, আমরা অনুষ্ঠান থেকে বিদায় নেব জুলাই গণ আন্দোলন বিষয়ক একটি গান শুনতে শুনতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। বহুদিন পরে জাতির অন্তরে একই অনুভব, খুনে ধরা যত পুরাতন ক্ষত মুছে ফেল সব। বহুদিন পরে জাতির অন্তরে একই অনুভব, খুনে ধরা যত পুরাতন ক্ষত মুছে ফেল সব। খুনে ধরা যত পুরাতন ক্ষত মুছে ফেল সব। বহুদিন পরে জাতির অন্তরে একই অনুভব, খুনে ধরা যত পুরাতন ক্ষত মুছে ফেল সব।
সমাজের যত হাহাকার, দুর্নীতি ও বিচার রবে না তো আর। পীড়িত সমাজের যত হাহাকার, দুর্নীতি ও বিচার রবে না তো আর। শোনো ওই দিকে দিকে উঠেছে সে রব। বহুদিন পরে জাতির অন্তরে একই অনুভব, খুনে ধরা যত পুরাতন ক্ষত মুছে ফেল সব। দিনে দিনে জমা হলো যত জঞ্জাল, সরিয়ে মাঝির চলা উড়িয়ে সে পাল। দিনে দিনে জমা হলো যত জঞ্জাল, সরিয়ে মাঝির চলা উড়িয়ে সে পাল। সেখানে জীবনের মতো কলরব। বহুদিন পরে জাতির অন্তরে একই অনুভব, খুনে ধরা যত পুরাতন ক্ষত মুছে ফেল সব। নতুনরা যুগে যুগে প্রাণ ফুরান, ঐক্যের সুতো হাতে দিতে পারে টান। নতুনরা যুগে যুগে প্রাণ ফুরান, ঐক্যের সুতো হাতে দিতে পারে টান। ওই দেখো তরুণের শপথ উৎসব। বহুদিন পরে জাতির অন্তরে একই অনুভব, খুনে ধরা যত পুরাতন ক্ষত মুছে ফেল সব। খুনে ধরা যত পুরাতন ক্ষত মুছে ফেল সব। বহুদিন পরে জাতির অন্তরে একই অনুভব, খুনে ধরা যত পুরাতন ক্ষত মুছে ফেল সব। বহুদিন পরে জাতির অন্তরে একই অনুভব, খুনে ধরা যত পুরাতন ক্ষত মুছে ফেল সব।